সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের প্রসেস সম্পর্কে আলোচনা করব। এরপর আলোচনা করব ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট or why strategic management are needed in the organization. এখন আমরা শুরু করব স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস বা কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে ডিফাইন দ্য টাস্ক। ফাইন্ড দ্য টাস্ক প্রক্রিয়া প্রথমে হচ্ছে, তারপর হচ্ছে formulation of strategy. Formulation of strategy. তারপর হচ্ছে implementation of strategy. এরপরে সব শেষ হচ্ছে strategic evaluation and control. And control. তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেসের প্রথমে আমরা কি দেখি যে ডিফাইন দ্য টাস্ক, তারপর দেখি ফর্মুলেশন অফ স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ স্ট্র্যাটেজি এবং সবশেষে স্ট্র্যাটেজিক ইভ্যালুয়েশন এন্ড কন্ট্রোল। এখন আমরা দেখব ডিফাইন দ্য টাস্ক এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি কাজ করতে হয়। এর মধ্যে করতে হবে যেটা, সেটা হচ্ছে establishing the vision, অর্থাৎ ভিশন এস্টাবলিশ করতে হবে। ডিজাইনিং দ্য মিশন, তারপর হচ্ছে সেটিং অবজেক্টিভস। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেসের স্ট্র্যাটেজিক
স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেসের প্রথমেই কি করতে হবে, ডিফাইন দ্য টাস্ক, অর্থাৎ কি কি দায়িত্ব বা কি কি টাস্ক রয়েছে, যে কাজগুলি করতে হবে সেগুলিকে প্রথমে সংজ্ঞায়িত করতে হবে বা সেগুলিকে চিহ্নিত করতে হবে। যেমন প্রথমেই স্থাপন করতে হবে ভিশন। আমরা জানি ভিশন হচ্ছে কি 10 থেকে 12 বছরের জন্য একটা আউটলাইন। 10 থেকে 12 বছর পরে কোম্পানি কোথায় যেতে চায়, প্রতিষ্ঠান নিজেকে কোথায় পৌঁছাতে চায়, সেই ধরনের একটা টার্গেট সেট করা, গোল সেট করা, সেটা হচ্ছে ভিশন। তারপরে আমরা এইখানে দেখি কি করতে হবে, ডিজাইনিং দ্য মিশন। মিশন হচ্ছে কি যে আমাদের যে অ্যাভেলেবেল রিসোর্স রয়েছে সেই অ্যাভেলেবেল রিসোর্সকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা উইথ ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস, অর্থাৎ ফলপ্রদ ও দক্ষতার সাথে ফলপ্রদতার সাথে যে আমাদের প্রতিষ্ঠানের যে সমস্ত রিসোর্স রয়েছে সেই সমস্ত রিসোর্সগুলি কি কি আছে, যেমন হিউম্যান রিসোর্স, ফিনান্সিয়াল রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স লাইক এজ মেশিনারি, ল্যান্ড বিল্ডিং, ফার্নিচার, ইকুইপমেন্ট, টেকনোলজিক্যাল রিসোর্সেস ইত্যাদি, যে সমস্ত সম্পদ অ্যাভেলেবেল, যে সমস্ত রিসোর্স রয়েছে সেই সমস্ত রিসোর্সকে ইউটিলাইজ করা, যে উইথ ইফেক্টিভনেস অ্যান্ড এফিশিয়েন্ট, অর্থাৎ দক্ষতা ও ফলপ্রদতার সাথে আমরা সেই সমস্ত রিসোর্সকে ইউটিলাইজ করার জন্য যে ডিজাইন করতে হবে, দ্যাট ইজ কল্ড মিশন। তাহলে আমরা মিশন এখানে এই কাজটা। দেন যে সেটিং অবজেক্টিভ সেটিং, অর্থাৎ উদ্দেশ্য নির্ধারণ করা। উদ্দেশ্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি গত ক্লাসে বলেছিলাম যে উদ্দেশ্যের একটা স্মার্ট ডিজাইন থাকতে হবে, স্মার্ট। এই অবজেক্টিভটা কিন্তু হবে কমন শেয়ার অবজেক্টিভ, অর্থাৎ উদ্দেশ্য থাকবে প্রতিষ্ঠানের টপ লেভেল, মিড লেভেল, ফার্স্ট লাইন ম্যানেজমেন্টের অল লেভেলস, এবং এটা থাকবে স্বচ্ছ এবং যাতে এটা সবাই সহজে বোধগম্য এবং সবার জানা থাকে। কোনো ধরনের গোপন বা কোনো ধরনের অস্বচ্ছ উদ্দেশ্য সেট করা যাবে না, সেগুলো সকলের স্বার্থে সেই উদ্দেশ্যটা সেটিং করতে হবে। এরপরে আমরা দেখব যে স্মার্ট অবজেক্টিভস করতে। স্মার্ট হচ্ছে কি, এস হচ্ছে ভেরি সিম্পল অথবা স্পেসিফিক। তারপরে মেজারেবল, অ্যাকশন, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড। অর্থাৎ এইভাবে স্মার্টটাকে এনশিওর করতে হবে, প্লাস কমন শেয়ার এনশিওর করলেই কিন্তু আমার প্রতিষ্ঠানের অবজেক্টিভটা সেটিং করা হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেসের প্রথম ধাপটা কি, ডিফাইন দ্য টাস্কগুলো আমরা কি করব, ভিশন সেট করব, ভিশন এস্টাবলিশ করব এবং অবজেক্টিভ সেট করব। এবং অবজেক্টিভ সেট করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা কমন শেয়ার হতে হবে এবং সেটা সিম্পল বা স্পেসিফিক হতে হবে, মেজারেবল বা পরিমাপযোগ্য হতে হবে, অ্যাকশন বা অ্যাচিভেবল হতে হবে, এবং রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী, এবং একটা টাইম বাউন্ড থাকবে, একটা সময় এর বাধ্যবাধকতা থাকবে। সেটা হচ্ছে আমাদের এই অবজেক্টিভ সেটিং, উদ্দেশ্য নির্ধারণ। তাহলে আমাদের প্রথম প্রক্রিয়ার প্রথম ধাপটা হলো দ্বিতীয় ধাপে আমরা কি দেখি, দ্বিতীয় ধাপে আছে ফর্মুলেশন অফ স্ট্র্যাটেজি।
এখানে কি আছে পারফর্মিং অর্গানাইজেশনাল অ্যাপ্রাইজাল। সাংগঠনিক যে দিকগুলি আছে সেগুলিকে আমাদের পারফর্ম করতে হবে। একটা সংগঠনের অনেক সংগঠনের পার্থক্য থাকে। সংগঠনের কালচার, হিস্ট্রি, তার গুডউইল, তার যে বিভিন্ন ধরনের প্যাটার্ন, যেমন কোনো প্রতিষ্ঠান সেন্ট্রালাইজ থাকে, কোনোটা ডিসেন্ট্রালাইজ থাকে, কোনো প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টের কালচার থাকে, এবং এই ধরনের প্রতিষ্ঠানের যে অর্গানাইজেশনাল যে স্ট্রাকচারগুলি আছে সেগুলিকে মূল্যায়ন করতে হবে। তারপরে কি করতে হবে? স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্টের উপরে অ্যানালাইসিস করা। এই বিষয়ে আমরা জানি সবাই যে এখানে শর্ট অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল যে স্ট্রেংথ রয়েছে, উইকনেস আছে, কিংবা অপরচুনিটি, থ্রেট আছে, এই সমস্ত স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করতেই হবে। এবং এই অ্যানালাইসিস করে তারপরে কি করা হবে? তারপরে করতে হবে মেকিং স্ট্র্যাটেজিক প্ল্যান। তখন এই পরিকল্পনাগুলি করতে হবে, স্ট্র্যাটেজিক পরিকল্পনা করতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। প্রসেসের দ্বিতীয় ধাপ হচ্ছে এই স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস। ভেরি ইম্পর্টেন্ট। এটা এনভায়রনমেন্টাল অনেক ফ্যাক্টর জড়িত আছে, যেমন লিগাল ফ্যাক্টর, পলিটিক্যাল ইকোনমিক ফ্যাক্টর, ইকোলজিক্যাল ফ্যাক্টর, বিভিন্ন ধরনের ফ্যাক্টর রয়েছে। সেগুলি অবশ্যই আমাদেরকে বিবেচনা করে এই শর্ট অ্যানালাইসিস করে তারপরে স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে হবে। তারপরে আমরা তাহলে 2 নম্বর ধাপ আমাদের শেষ হলো। প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ আমরা বুঝতে পারলাম। এবারে আমরা দেখব যে তৃতীয় ধাপ। এটার মধ্যে আমরা কি করব? প্রথমেই ডেভেলপিং স্ট্র্যাটেজিক প্ল্যানের জন্য ডেভেলপিং একটা সিস্টেম অ্যান্ড সিস্টেমস এবং স্ট্রাকচার। তারপরে অর্থাৎ কি সিস্টেম প্রতিষ্ঠান কার্য পরিচালনা করবে, তার একটা কাঠামো, সেটা দাঁড় করতে হবে। ডেভেলপিং সিস্টেম অ্যান্ড স্ট্রাকচার। তারপর হচ্ছে কি putting strategy into practice.
অর্থাৎ স্ট্র্যাটেজিকে একটা প্রচলনে নিয়ে আসতে হবে, স্ট্র্যাটেজিকে একটা প্র্যাকটিসে আনতে হবে। স্ট্র্যাটেজি শুধুমাত্র কাগজে কলমে থাকলে হবে না, সেটাকে চর্চা করতে হবে। সেটা এই ইমপ্লিমেন্টেশনের এখানে রয়েছে। আপনার হচ্ছে কি ম্যানেজিং behavioral and functional implementation. অর্থাৎ যারা কাজ করবে কর্মীদের আচরণগত এবং কার্যের ইমপ্লিমেন্টেশন করতে হবে। অর্থাৎ কর্মীদের যেন একটা মোটিভেশন করা হয়, কর্মীরা তাদের এই কাজটা করার জন্য তাদের আচরণের মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে, এবং প্লাস ফাংশনাল সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। তাহলে আমরা দেখলাম যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেসের প্রথম ধাপ হচ্ছে ডিফাইন দ্য টাস্ক, তারপর হচ্ছে ফর্মুলেশন অফ স্ট্র্যাটেজি এবং ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনের পরে আমরা সবার শেষে দিকে দেখতে পাই সেটা হচ্ছে কি যে স্ট্র্যাটেজিক ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ট্রোল। স্ট্র্যাটেজিক ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ট্রোল, এখানে স্ট্র্যাটেজিক ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ট্রোল আমরা কি করবো? ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ট্রোল, পারফর্মিং ইভ্যালুয়েশন। এখানে হচ্ছে performing evaluation করতে হবে। আর এইখানে এক্সারসাইজিং control if necessarily আমরা কি করব? recreating the strategies. অর্থাৎ এখানে এই শেষ ধাপ আমরা জানি, 1 নম্বর ধাপ হচ্ছে ডিফাইন টাস্ক, 2 নম্বর হচ্ছে ফর্মুলেশন অফ স্ট্র্যাটেজি, 3 নম্বর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এবং শেষ ধাপ হচ্ছে স্ট্র্যাটেজিক ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ট্রোল। এখানে পারফর্মিং ইভ্যালুয়েশনকে আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, যেখানে নেসেসারি সেখানে ইভ্যালুয়েট করতে হবে বিভিন্ন কৌশলের মাধ্যমে। হ্যাঁ, তারপরে এক্সারসাইজিং কন্ট্রোলকে চর্চা নিয়ে আসতে হবে, রিক্রিয়েটিং দ্য স্ট্র্যাটেজি ইফ নেসেসারি, যদি কোনো ধরনের আবার নতুন করে যদি স্ট্র্যাটেজি তৈরি করতে হয় তখন সেটা তৈরি করতে হবে। তাহলে আমরা আবার যদি দেখি যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে কি দেখতে পেলাম আমরা, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস, এটাকে যদি আমরা এইভাবে করি তাহলে আমরা প্রথমে কি দেখলাম? প্রথম হচ্ছে ডিফাইন টাস্ক, তারপর হচ্ছে কি ফর্মুলেশন, তারপর কি দেখলাম? ইমপ্লিমেন্টেশন, তারপরে ইভ্যালুয়েশন এন্ড কন্ট্রোল। তাহলে এই হচ্ছে আমার কি, এই হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস। Strategic management process clear. Define task, তারপর হচ্ছে formulating strategy, implementation and evaluation. That is
আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেসটা জানলাম। এরপরে আমরা আলোচনা করব ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। Importance of strategic management অথবা why needed. স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের গুরুত্ব অথবা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কেন প্রয়োজন, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কি প্রয়োজন, এটা আমরা আলোচনা করব, পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। আপনারা অবশ্যই লিখে নেবেন। প্রথমে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের গুরুত্ব আমরা 1 নম্বরে কি দেখি, গুরুত্ব guides the company or organization। অর্থাৎ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট একটা কোম্পানিকে তার পরিচালনা করার জন্য, তার যে ভবিষ্যৎ কোন পথে চলবে, কিভাবে চলবে, তার একটা আউটলাইন, একটা রূপরেখা বা একটা গাইডলাইন। এই গাইডলাইন হচ্ছে এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থাকে একটা প্রতিষ্ঠানকে সব সময় সে কোন ওয়েতে যাবে, কোন পথে চলবে, আর একটা সঠিক একটা পথ বা নির্দেশনা থাকবে। 2 নম্বর হচ্ছে realistic objectives। রিয়েলিস্টিক অবজেক্টিভস হচ্ছে যেটা প্রতিষ্ঠানের পক্ষে অ্যাচিভ করা সম্ভব, অর্থাৎ যেটা রিয়েলিস্টিক স্মার্ট, আবার চলে আসে স্মার্ট, অর্থাৎ যেটা স্পেসিফিক হবে, যেটা হবে মেজারেবল হবে, পরিমাপযোগ্য হবে। স্পেসিফিক মানে সুনির্দিষ্ট হবে, মেজারেবল হবে মানে পরিমাপযোগ্য হবে, রিয়েলিস্টিক হবে বা যেটা রিচেবল, আর অ্যাচিভেবল হবে আমাদের এই অবজেক্টিভসটা, এবং টাইম বাউন্ড হবে, এবং এটা রিয়েলিস্টিক প্লাস কমন শেয়ার, অর্থাৎ সব লেভেলে সবাই সেটা জানবে যে কিভাবে এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা আমাদের অবজেক্টিভ কিভাবে নির্ধারণ করা হয়, অবজেক্টিভ কিভাবে সেট করা হয়, সেটা কিন্তু এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমাদের বাস্তব উদ্দেশ্য নির্ধারণ করা হয়। ফিজিক্যাল হচ্ছে কোনটা, বাস্তব, অর্থাৎ যে উদ্দেশ্যটা অর্জন করা সম্ভব। কাল্পনিক, অবাস্তব
কোনো উদ্দেশ্য নির্ধারণ করা যাবে না, এবং যে উদ্দেশ্য বাস্তবায়ন হবে না সেই ধরনের উদ্দেশ্য কিন্তু হবে না। একেবারে পারফেক্ট উদ্দেশ্য যেটা, কংক্রিট উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যটাই কিন্তু ফিক্স করা হয় এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। সুতরাং এই জন্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি proactive rather than reactive, অর্থাৎ ঘটনা ঘটার আগেই কিন্তু আমাকে অ্যাকশন নিতে হবে, যাতে ঘটনাকে ফেস করা যায়। ঘটনা আমি স্থির থাকলাম, আমি কোনো অ্যাকশন নিলাম না, কিন্তু একটা ঘটনা ঘটলো তারপর রিয়াকশন দেখানোর যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট যদি থাকে তখন সেটা কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে প্রোঅ্যাক্টিভ হয় একটা কোম্পানি, তার যে কম্পিটিটরস আছে, তারপর যে এনভায়রনমেন্ট আছে সেটাকে অ্যানালাইসিস করে এমন একটা অবস্থায় নিয়ে যায় কোম্পানিকে, যে কোম্পানি তার কম্পিটিটরদের সাথে সে মোকাবেলা করতে পারে, এবং এখানে সে আগে থেকেই পদক্ষেপ নিতে পারে ঘটনা ঘটার আগে। সুতরাং প্রোঅ্যাক্টিভ রাদার দ্যান রিঅ্যাক্টিভ। তারপরে আমরা আরেকটা অন্যতম গুরুত্ব আমরা কি দেখি, যে ফাউন্ডেশন ফর অল কি ডিসিশনস, ফাউন্ডেশন for all key decisions, অর্থাৎ লক্ষ্য করো যে একটা প্রতিষ্ঠানের কি ডিসিশনস কোনগুলি, যে ডিসিশনসগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল ডিসিশন ফর দ্য কোম্পানি, দ্যাট ইজ কল্ড কি ডিসিশন। কি ডিসিশনগুলি কিভাবে নেবে ম্যানেজমেন্ট, তার একটা ভিত্তি দরকার, এবং সেই ভিত্তিটাই কিন্তু হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। যদি আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থাকে তখন সেটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে যে কোনো ধরনের কি ডিসিশন নেওয়া যায়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইফ ইউ হ্যাভ টু formulate any key decision, you can use the strategic plan. So we can call it the foundation for all key decision. তারপর আমরা আর কি ইম্পর্টেন্স দেখতে পারি, যে এটা একটা সাডেন সিচুয়েশনকে ফেস the sudden সিচুয়েশন। এখন অনেক ধরনের অনিশ্চিত ভবিষ্যৎ, কম্পিটিটরস, টেকনোলজি, বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি, এবং সেই সাডেন সিচুয়েশনকে আমরা যদি ফেস করতে চাই তখন কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যান খুবই ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজিক প্ল্যান যদি থাকে, এই ভবিষ্যৎ অনিশ্চিত যে একটা পরিস্থিতি তৈরি হবে, একটা আচমকা একটা পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতিকে আমরা কিভাবে ফেস করব, সেই ফেস করার জন্য কিন্তু আমাদের এই স্ট্র্যাটেজিক প্ল্যান গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্ট্র্যাটেজিক প্ল্যান যদি থাকে তাহলে কিন্তু আমি এই সাডেন সিচুয়েশনকে আমি এই থ্রেটের পরিবর্তে অপরচুনিটি হিসাবে কিন্তু আমি ইউজ করতে পারি, অপরচুনিটি হিসাবে নিতে পারি, যদি আমার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে। এবং এই জন্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখব কি 6 নম্বরে আমরা long-term survival. A long-term
সার্ভাইভাল হচ্ছে একটা কোম্পানি শর্ট টার্ম কোনো পিরিয়ড বা কোনো একটা ইয়ারের জন্য কোনো অল্প সময়ের জন্য নয়, একটা কোম্পানি যুগের পর যুগ লং টার্ম সে কিন্তু সার্ভাইভ করতে পারে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের দ্বারা। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট যদি সফলভাবে প্রয়োগ করা যায় তখন একটা কোম্পানি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কারণে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের অ্যাজ এ রেজাল্ট সেই কোম্পানি কিন্তু একটা লং টার্মে সার্ভাইভ করে। এবং যে সমস্ত প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নাই বা দুর্বল সেই সমস্ত কোম্পানিগুলি কিন্তু পরিবর্তিত পরিস্থিতির সাথে প্রতি মুহূর্তেই পরিস্থিতি কিন্তু চেঞ্জ হচ্ছে, ইকোনমিক, পলিটিক্যাল, টেকনোলজিক্যাল, কাস্টমারের চয়েস, বিভিন্ন ধরনের প্রতিকূল কম্পিটিটরস, এই পরিস্থিতিকে ফেস করে একটা কোম্পানি যদি লং টার্ম সার্ভাইভ করতে হয়, দীর্ঘদিন টিকে থাকতে হয়, কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট খুবই হেল্পফুল হয়। তারপরে আমরা কি দেখতে পারি যে accountable to the stakeholders. Stakeholders কার? Stakeholders আমরা জানি, stakeholders হচ্ছে আমরা হচ্ছে কি অংশীজন। স্টেকহোল্ডার, এই স্টেকহোল্ডার্স এর কারা আছে? স্টেকহোল্ডার্স আছে এমপ্লয়িজ, তারপর আছে কারা? কাস্টমার্স, তারপর আছে কারা? সাপ্লায়ার্স, তারপরে আছে কারা? শেয়ার হোল্ডার্স। অর্থাৎ কর্মী, কর্মচারী, কাস্টমার বা ক্রেতা, সাপ্লায়ার বা সরবরাহকারী, শেয়ার হোল্ডার্স, এরা হচ্ছে একটা প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার্স। এই স্টেক হোল্ডার্স এর প্রতি কিন্তু এক ধরনের স্বচ্ছতা, দায়বদ্ধতা, জবাবদিহিতাও কিন্তু নিশ্চিত করে স্ট্র্যাটেজিক প্ল্যানের কারণে। স্ট্র্যাটেজিক প্ল্যান যদি থাকে, তারপরে হচ্ছে কি আমরা সব শেষে টু অ্যাচিভ ডমিনেন্স ওভার দ্য মার্কেট। যদি কেউ মার্কেট লিডার হতে চায়, যদি মার্কেটের একটা যে নিজের অবস্থান তৈরি করতে চায়, তাহলে কিন্তু তার এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট তাকে হেল্প করবে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু এই মার্কেটে কম্পিটিটরসের উপরে কিন্তু নিজেদের কম্পিটিটরসের উপরে যে অ্যাডভান্টেজটা নেওয়া, সেটা কিন্তু অ্যাডভান্টেজ নেওয়া সম্ভব হয় না। স্ট্র্যাটেজিক প্ল্যান কিন্তু সেই সুবিধাটা দেয়। তাহলে আমরা কি দেখলাম যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের যে সমস্ত যে সুবিধাগুলি, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সুবিধাগুলি আমরা কি দেখলাম? প্রথম হচ্ছে যে এটা একটা গাইডলাইন টু দ্য কোম্পানি। তারপর আমরা দেখলাম ফিক্সেস রিয়েলিস্টিক অবজেক্টিভ, মানে বাস্তবধর্মী উদ্দেশ্য নির্ধারণ করে। তারপরে আমরা দেখলাম যে প্রোঅ্যাক্টিভ হয় রিঅ্যাক্টিভ হওয়ার চেয়ে। তারপর হচ্ছে যে এটা একটা কি ডিসিশনের ফাউন্ডেশন ফর অল কি ডিসিশনস। তারপর আমরা দেখলাম যে এটা ফেস করা যায়, একটা সাডেন সিচুয়েশনকে মোকাবেলা করা যায়, ফেস করার জন্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে লং টার্ম সার্ভাইভালের জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে মার্কেটে ডমিনেন্সের জন্য, অ্যাডভান্টেজ করার জন্য আমরা এই দেখতে পাই যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গুরুত্ব। আমরা আজকে দেখলাম যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের গুরুত্ব কি বা হোয়াই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিডেড। তো আজকে আমরা শেষ করব, শুধু আরেকটা বিষয় একটু টাচ করবো আজকে। সেটা হচ্ছে যে আমি প্রশ্নটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে
what are the differences between operations management and strategic management. Operations management আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের পার্থক্য কি? অপারেশনস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের পার্থক্য কি? অপারেশনস ম্যানেজমেন্ট হচ্ছে যে রুটিন যে কাজগুলি করে, দৈনন্দিন যে কাজ করে, ডেইলি বেসিস যে সমস্ত কাজ, যে প্রোডাকশন কন্ট্রোল, প্রোডাকশন প্ল্যানিং, তারপর ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, ইনভেন্টরি হ্যান্ডলিং, তারপর ওয়ার্কারদের বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট, এই কাজগুলো হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। অন দ্য আদার হ্যান্ডে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কিন্তু একটা ফিউচার প্ল্যান, এটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড, এটা দৈনন্দিন রুটিন, এটা একটা বেসিক একটা আউটলাইন, একটা কোম্পানির জন্য বেসিক আউটলাইন। যেমন একটা প্রতিষ্ঠান কি প্রোডাক্ট করবে, কিভাবে করবে, এইগুলি রুটিন কি পরিমাণ করবে, কোন শিফটে করবে, কয় শিফট হবে, সকাল বিকাল, ইভিনিং শিফট, ডাবল শিফট, কর্মচারীদের ওভারটাইম, এগুলি অপারেশনস ম্যানেজমেন্টের কাজ। কিন্তু একটা প্রতিষ্ঠানের নতুন কোনো প্রোডাক্ট তৈরি করবে কিনা, নতুন কোনো আইটেমে যাবে কিনা, নতুন কোনো টেকনোলজি গ্রহণ করবে কিনা, নতুন কোনো প্ল্যান্ট স্থাপন করবে কিনা, নতুন কোনো ফ্যাক্টরিতে যাবে কিনা, কোনো বিদেশে ইনভেস্ট করবে কিনা, ফরেন ইনভেস্টার আসবে কিনা, এই সমস্তগুলি কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত, সেটা কিন্তু অপারেশনাল ম্যানেজমেন্ট না। তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব। আমরা আজকে কি দেখলাম, ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমরা দেখলাম, যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের প্রসেস কি বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কৌশলগত ব্যবস্থাপনার প্রক্রিয়া কি, এবং আমরা জানলাম স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের গুরুত্ব কি, ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অথবা ওয়াই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিডেড, কেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রয়োজন পড়ে, এবং সবশেষে আমরা জানলাম যে অপারেশনস ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের পার্থক্য। তাহলে ধন্যবাদ, আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করবো। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।